মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। কাছাড়ের কাটিগড়ায় পুলিশি অভিযানে ৮০,০০০ টাকার জাল নোট সহ গ্রেফতার এক সরবরাহকারী। শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সিপিআইএম কার্যালয়, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা। শ্রীভূমি নামকরণে মোগল ও পাকিস্তান পন্থীরা বিরোধিতা করছে বলে দাবি বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের। বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। ২৩তম শ্রীভূমি বইমেলার উদ্বোধন হলো বুধবার। মুঘলপন্থী ও পাকিস্তানপন্থীদের দখলে যাচ্ছে কংগ্রেস কার্যালয়, দাবি বিধায়ক কমলাক্ষের। শিলচর শহরে অগ্নিকাণ্ড, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ একটি রাজনৈতিক দলের কার্যালয়। কয়েকটি অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ির প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শহরের হাসপাতাল রোডে সংঘটিত হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। শিলচর শহরে ব্যস্ততম এলাকা হাসপাতাল রোডের নন্দিনী এন্টারপ্রাইজে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানটির কর্মচারীরা কিছু বুঝে ওঠার পূর্বেই পুরো দোকান আগুনের কবলে চলে আসে। মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি ঔষধ ফার্মেসিকেও গ্রাস করে। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে বিভিন্ন স্থান থেকে অগ্নি নির্বাপক বাহিনী প্রায় ৮টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই আগুনের লেলিহান শিখা দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে উপরের তলায় থাকা রাজনৈতিক দল সিপিআইএম এর কার্যালয় ভস্মীভূত করে। ঘটনাস্থলের সাথে সাথে কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত হন। প্রায় ৮টি অগ্নি নির্বাপক বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ সকাল 11:30 নাগাদ আমি যখন আমার প্রেসে বসেছিলাম তখন একজন ভদ্রমহিলা আমাকে এসে বলল যে নন্দিনী এন্টারপ্রাইজ এবং সায়েন্টিফিক রিজনের উপরে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে উঠে আমি যেখানে যাই এবং সিপিএম অফিসের ভিতরে আমি তালা ভেঙে ঢুকে আমি দেখেছি, চেক করেছি যে এখান থেকে আগুন লেগেছে নাকি। তখন আমি দেখলাম যে পাশের দোকান নন্দিনী এন্টারপ্রাইজ ওইটার ভিতরে আগুন শর্ট সার্কিট হয়ে এটা বন্ধ করতে গিয়ে আগুনটা লেগেছে। তখন ওরা নিভিয়ে দিয়েছে। তারপরে আসলো ওই ফায়ার ব্রিগেড এসে ওরা চেক করলো, বললো না আগুন তো নিভে গেছে। তখন আমিও দোকানে এসে বসেছি। তারপর দেখলাম যে আবার একজন এসে বললো না এখানে আগুন লেগেছে, আবার ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমি যাই, গিয়ে দেখি না পুরো বাড়িটা দোকানের উপরে পুরো আগুন লেগে গেছে, কিন্তু দোকান থেকে কোনো কিছু বের করার মতো উপায় নেই। তখন দেখি যে নন্দিনী এন্টারপ্রাইজ সায়েন্টিফিক রিজন এবং তার পিছনে উপরে ছিল সিপিএম অফিস, তার পেছনে একটা বসত বাড়ি ছিল ওই সায়েন্টিফিক রিজনের যে মালিক ওনাদের ঘর, কিন্তু ওনার ঘরে কোনো কিছু বাঁচানো যায় না ডিউ টু কারণ আজকে আমাদের যে এখানে এই ফায়ার ব্রিগেড আছে, এই ফায়ার ব্রিগেডের একদম নগণ্য কারণের জন্য আজকে দেখুন পাইপ লাগিয়েছে, এই পাইপের আধা জল বেরিয়ে যাচ্ছে। গাড়ি এসেছে, জল এরকম নেই সাফিসিয়েন্ট। আমাদের শিলচরে এত বড় শিলচর, আজকে যে মামদাদা আমলে যে গাড়ি ছিল সেই গাড়ি দিয়ে চালানো হচ্ছে। আজকে অনেক জায়গায় দেখা যায় নতুন নতুন গাড়ি আসছে, কেন আমাদের শিলচরকে এত পিছনে ঠেলে দেওয়া হচ্ছে? আজকে এই শিলচৰ মহানগৰৰ এই যিটো আপোনাৰ হস্পিটেল ৰোড আছে, ইয়াতে হঠাতে এটা জুই লাগাৰ পৰা দুটা দোকান, নন্দিনী এণ্টাৰপ্ৰাইজ বুলি আছে, তাৰ লগতে আৰু এখন দোকান আছে মেডিচিনৰ দোকান, আৰু তাৰ পাছফালে থকা এটা অসম আৰ্হিৰ এটা ঘৰ সম্পূৰ্ণৰূপে মানে জুইত জাহ গৈছে। আৰু গম পোৱাৰ লগে লগে আমাৰ আৰক্ষী বাহিনীৰ লগতে ফায়াৰ ছাৰ্ভিচৰ লোক আহি ইয়াত উপস্থিত হৈছে। ইয়াত আমাক সকলোৱে সহযোগিতা কৰিছে। ONGCৰ আমাৰ ফায়াৰ টেণ্ডাৰ আছে, তাৰ লগতে আমাৰ ওচৰৰ পাজৰৰ যিটো আছাম ৰাইফলৰ ফায়াৰ টেণ্ডাৰ আছে, সকলোৱে লাগি আমি এই যিটো জুই আছিলে সেই জুইটো ইতিমধ্যে আমি নিৰ্বাপিত কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু অলপ আছে আমাৰ পুলিচ কৰ্মী, তাৰ লগতে ফায়াৰ ছাৰ্ভিচৰ যি কৰ্মী আছে তেওঁলোকে লাগি আছে। আৰু এই জুইটো বৰ্তমান সম্পূৰ্ণৰূপে নিয়ন্ত্ৰণ হৈছে আৰু নিৰ্বাপিত সম্পূৰ্ণৰূপে হ'বলৈ আৰু অলপ সময় লাগিব। কিন্তু এতিয়া কোনো ধৰণৰ মানে এতিয়া ধৰক ডেঞ্জাৰ লেভেলৰ কোনো এটা অসুবিধা নাই। কোনো ক্ষয়ক্ষতি, মানুহৰ কোনো ক্ষয়ক্ষতি বৰ্তমানলৈকে হোৱা নাই। তাৰ লগতে এই তিনিটা বিল্ডিং, এটা অসম আৰ্হিৰ ঘৰ আৰু দুটা দোকান সম্পূৰ্ণৰূপে মানে এই যি অগ্নিকাণ্ড হৈছে তাত জাহ গৈছে। আৰু ইয়াৰ পিছত আমি প্ৰাৰম্ভিক যি তদন্তত আমি গম পাইছোঁ, প্ৰাৰম্ভিক তদন্তত এইটো এটা
চিলিণ্ডাৰ ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰৰ পৰা এইটো অগ্নিকাণ্ডটো সংঘটিত হৈছে বুলি আমি গম পাইছোঁ। বাকীখিনি আজি আমি অনুসন্ধান কৰিম, তাৰ লগত কি ইয়াত কিমান ক্ষয় ক্ষতি হৈছে। আমি যিসকল লোকৰ এই দোকান আছিলে, দোকানৰ যি মালিক আছিলে, তেওঁলোককো আমি লগ পাইছোঁ ইয়াতে। আৰু কি ধৰণৰ এইটো আমি যাতে ইয়াত আৰু যাতে জুই যাতে নালাগে আৰু যাতে ওচৰ পাজৰে যাতে বিয়পি নাযায়, তাৰ কাৰণে সকলো ধৰণৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ। কংগ্রেসকে গ্রাস করেছে মোগলপন্থী ও পাকিস্তানপন্থী মুসলমানরা, এমনই অভিযোগ তুললেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। এমনকি ক্ষমতা থাকলে তাকে কংগ্রেস থেকে বের করে দেখানোর চ্যালেঞ্জ করে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। তিনি বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কংগ্রেসের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বর্তমান কংগ্রেসের চিন্তাধারা মুঘলপন্থী ও পাকিস্তানপন্থীদের খুশ করা, তাই ভারতের সভ্যতা সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে রাখতে তিনি কংগ্রেস দলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানান বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। তিনি বলেন, কংগ্রেসের থাকাকালীন সময়ও তিনি জনগণের সেবা সহ উন্নয়ন চালিয়ে গেছেন এবং বর্তমানেও তা অব্যাহত আছে। তাই কংগ্রেসকে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা না করে যে হারে কংগ্রেস অফিসে মুঘলপন্থী ও পাকিস্তানপন্থীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, কংগ্রেস অফিস কতদিন থাকে তা নিয়ে চিন্তা করার জন্য বলেন। বিধায়ক কমলাক্ষ আরো বলেন, ভারতীয় মুসলমানরা ওনার সাথে রয়েছে, মুঘলপন্থী ও পাকিস্তানপন্থীরা কংগ্রেসের সমর্থনে রয়েছে বলেও জানান। আমি ধরে নিলাম যে আমার বহিষ্কার করা হয়েছে, হ্যাঁ, দম তো তারাই বেশি। দম যদি থাকে যদি তা আমার বার করে দেখাবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হয়েছে গিয়া অনেক সময় দেখি আমি ইয়ের মধ্যে দেখি ফেসবুকের মধ্যে দেখি আগের আমার যেগুলা কথাবার্তা যেগুলো আছে এগুলা টোল করা হয়। আমার ফেসবুকে টাইম লেগে যাবে আপনারা, আমার ফেসবুকে যেগুলো আপনারা দেখবেন, আমি একটা পোস্টও সরাইছি না। আগের যেগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আছে, ওখানের পোস্টও আছে। এবং আমি মনে করি যে আগের সেই মুঘলপন্থী চিন্তাধারা আমরা নাই, সেই পাকিস্তানপন্থী চিন্তাধারা নাই। পাকিস্তানিদের আগে খুশি করার একটা চিন্তাধারা একটা আছে। তখনও যদিও আমি আজকে থাকতে পারছি না, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আমার লেগে তৈরি হয়েছে যে সবসময় পাকিস্তানপন্থী অর্থাৎ পাকিস্তানপন্থী মুসলমান মুঘলপন্থীরা খুশি করার যে একটা মানসিকতা, সেই মানসিকতা আমি থাকতে পারতাম না। অতএব আমরা সভ্যতা সংস্কৃতির আমরা বিকাশ থাকে, ভারতীয় মুসলমান যারা আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা রইল, কিন্তু পাকিস্তানপন্থী এবং বিশেষ করিয়া মুঘলপন্থী যারা আছে তাদের প্রতিহত করতে লাগবো। এবং আমি কইলাম যে আমার টাইম লাইনও কিন্তু আমি একটাও চেঞ্জ করছি না, আমার রয়েছে এখনো রয়েছে, সামনের দিনও থাকবো। কিন্তু অতএব সামনের দিন সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, আমরা সভ্যতা সংস্কৃতির বিকাশ করি। আপনারা কংগ্রেসের আমার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করার দরকার নেই। চিন্তা করতে যারা আমার বুদ্ধি বানাইছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। এবং আমি মনে করি যে বিগত দিনে প্রায় 12-13 বছর এরকম 14 বছর প্রায় কংগ্রেসের লোক যখন আসলাম, যখন আমি আমার 100% দিয়ে গেছি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানুষের সহযোগিতার ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে, মানুষের সেই বিপদে গিয়া আমি আমার নিজেরা করে দিয়া নিজের যতটুকু দিতে লাগে আমি দিয়ে গেছি। এট প্রেজেন্ট কমলাক্ষ দেপুরকায়স্থর রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে লাভ নেই। আমি আমার ভবিষ্যতের কথা আমি চিন্তা করবো, তারা কংগ্রেসের অফিসের কথা চিন্তা করবো। কংগ্রেস অফিস কতদিন থাকে ওটা হইলে বড় কথা। বর্তমানে যে হারে মুঘলের উপদ্রব আরম্ভ হয়েছে, এইভাবে যদি মুঘলের উপদ্রব আরম্ভ হয় যদি, তাহলে আর কংগ্রেস কদিন টিকিয়ে থাকবো, ওটা হচ্ছে বড় কথা। আমি বারবার কইলাম, ভারতীয় মুসলমান আমরা পক্ষে, মুঘলপন্থী এবং পাকিস্তানি মুসলমানের লগিয়া কংগ্রেসের পক্ষে। বাংলাদেশ ইস্যুতে নীরব কেন নরেন্দ্র মোদী, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে শ্রীভূমি জেলার তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা বাংলাদেশ জুড়ে চলা সংখ্যালঘু নির্যাতনের তীব্র বিরোধিতা করেন। ইউনিট সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর আক্রমণের তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব জানান, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় প্রস্তাব পাস করে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা সহ শান্তি বাহিনী পাঠিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিলেন। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ইস্যুতে নীরব থাকায় বর্তমান ভারতবর্ষে বলিষ্ঠ নেতৃত্বের অভাব বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা বলেন, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন হলে তার প্রতিফলন ভারত বাংলাদেশ সীমান্তে থাকা ভারতবর্ষের জেলাগুলিতেও পরিলক্ষিত হবে। তাই বাংলাদেশ জুড়ে চলা অশান্ত পরিবেশ বন্ধ করার জন্য ইউনিট সরকারের নিকট দাবি জানান। এছাড়াও বাংলাদেশের ইস্যু নিয়ে বর্তমান সরকারের কোনো স্পষ্ট নীতি না থাকায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। একটা ছোট বিক্ষিপ্ত ঘটনার জন্য ভারতবর্ষ বাংলাদেশের সম্পর্ক নষ্ট হতে দেওয়া যায় না। এই সম্পর্ক আমরা অটুট থাকবে, আগেও ছিল, এখনো থাকবে।
ভবিষ্যতেও থাকবে। আমরা ইউনিট সরকারের সাথে আমরা সহযোগিতা করব। আমরা বলি এটা যদি ভারতবর্ষে সরকারের নীতি হয় তাহলে আমরা নিন্দা জানাই এই কারণে যে আমরা বাঙালিরা যদিও আমরা ইন্ডিয়াতে আছি, কিন্তু এটা দেশভাগের আগে একটি রাষ্ট্র ছিল, একমাত্র প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর যে বলিষ্ঠ নেতৃত্ব সেটা আমরা মমতা ব্যানার্জির মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। মমতা ব্যানার্জি গত পরশুদিন বিধানসভায় রিজলিউশন নিয়ে তিনি কেন্দ্র সরকারকে জানিয়েছেন অবিলম্বে রাষ্ট্রসংঘের সহযোগিতা নিয়ে রাষ্ট্রসংঘকে বুঝিয়ে এখানে নিরাপত্তা বাহিনী পাঠানো হোক বাংলাদেশে, যাতে বাংলাদেশে সুশৃঙ্খলতা ফিরে আসে। বাংলাদেশের শৃঙ্খলতা মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যেসব রাজ্যগুলি আছে বাংলাদেশ বর্ডার সংলগ্ন, সেখানেও শৃঙ্খলতা বজায় থাকবে। এখন আমাদের সন্দেহ হচ্ছে ইউনিট সরকার সেটা চাইছেন না, কারণ ইউনিট সরকার বসার পর একবার তিনি বক্তব্য বলেছেন যে বাংলাদেশ অশান্ত হলে মনে রাখবেন আপনাদের যে 7 সিস্টার আছে এই 7টি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অশান্ত হয়ে যাবে। এখন আমরা বুঝতে পারছি যে এখানে অশান্তি তৈরি করে আমাদের 7টি রাজ্যের মধ্যে অশান্ত তিনি তৈরি করতে চাইছেন। ওনার উদ্দেশ্য কী আছে সেটা আমরা বুঝতে পারছি না, কারণ উনি আসার পর আমরা দেখতে পেয়েছি যে এককভাবে কিছু জনগোষ্ঠী, কিছু উগ্র জনগোষ্ঠী বিক্ষিপ্তভাবে কিছু মন্দির, কিছু পার্টিকুলার ধর্মীয় সংখ্যালঘু মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মারধর করা হচ্ছে, ইনজিওর্ড করা হচ্ছে এবং প্রশাসন এটাতে খুব একটা সক্রিয় ভূমিকা পালন করছে না। এর ফলে বোঝা যাচ্ছে ইউনিট সরকারের এটাতে মদত আছে। তাই নরেন্দ্র মোদী সরকার গুমড়ে বসে থাকলে হবে না। লোকসভাতে গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এমপি তিনি গর্জে উঠেছিলেন এবং তৃণমূল কংগ্রেস লোকসভায় প্রতিবাদ জানিয়েছিল যে এটার প্রতি বাংলাদেশের প্রতি ভারতবর্ষের সরকার তার স্পষ্ট একটা নীতি নির্ধারণ করে জনসাধারণকে আশ্বস্ত করুক যে বাংলাদেশের প্রতি ভারত সরকারের ভূমিকা কি। আমরা এটার জন্য অপেক্ষা করছি, কিন্তু আজ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার এটার প্রতি কোনো স্পষ্ট কোনো মন্তব্য বা বক্তব্য আজ পর্যন্ত সরকারের হয়ে বাঙালি সমাজ তথা ভারতবর্ষের মানুষকে আশ্বস্ত করতে দেখিনি। যে বাংলাদেশের এই পরিস্থিতির বিরুদ্ধে কেন্দ্র সরকার যাভাবে অ্যাকশন নিয়ে তা বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করতে যা দরকার তা নেওয়ার অনুরোধ করছে, কিন্তু আজকে পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো অ্যাকশন নাই। এই যে বাংলাদেশের উৎপত্তিটা আমরা যখন বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশ যখন সংগ্রাম হয়, এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মায়ানমার, ভারত এসব এক দেশ ছিল। এরপরে স্বাধীন যখন হয় তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হিসাবে পৃথক হয়, আমরা ভারত আলাদা থাকি। স্বয়ং অ্যাকশন নিয়েছে। আমরা এই আমাদের সামরিক বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনী যোদ্ধাদের সাহায্য করার জন্য বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশে গিয়ে যুদ্ধ করেছে। বাংলাদেশের অনেক মানুষ রিফিউজি আমাদের ভারতে এসেছে, পার্টিকুলারলি আমাদের করিমগঞ্জে এসেছে। আমাদের করিমগঞ্জে মানুষ তাদেরকে সাহায্য করেছে, কিন্তু সেই বাংলাদেশ আজকে কীভাবে অমানবিকতার প্রশ্নে হিন্দু সংখ্যাগরিষ্ঠতায় মানুষকে। বইমেলার উদ্বোধন শ্রীভূমি জেলায় 4 ডিসেম্বর মঙ্গলবার 23তম বইমেলার উদ্বোধন হল শ্রীভূমি শহরে টাউন কালীবাড়ি রোড স্থিত হোলসেল কোঅপারেটিভ মাঠে 4 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা আয়োজন হবে। বইমেলা উপলক্ষে কলকাতা, গুয়াহাটি, আগরতলা, শিলচর সহ শ্রীভূমি জেলার প্রকাশকরা উপস্থিত হয়েছেন। বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট ভাষা ও সাহিত্য গবেষক সঞ্জীব দেবলস্কর, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী ও সাহিত্য একাডেমির যুব পুরস্কারে ভূষিত ডক্টর সুতপা চক্রবর্তী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত অতিথিরা বইমেলার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নিজ নিজ বক্তব্যে বই পড়া সহ বই উপহার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করার জন্য সবার নিকট আহ্বান রাখেন। শ্রীমতী সুতপা চক্রবর্তীকে আমি যারা উপবিষ্ট রয়েছেন প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি। ছাত্র পর্যন্ত একইভাবেই ব্যবহার করা হয়। যেমন আমি একটা প্রসঙ্গে বলি, আমি দীর্ঘদিন কোনো ছাত্র পড়াইনি বাড়িতে, প্রায় 22 বছর 25 বছরের উপরে। এবার আমার হঠাৎ মনে হলো, দুজন বলেছিল স্যার একটু যদি পড়ান কেমিস্ট্রিটা, তো আমি পড়িয়েছি, মাঝে মধ্যে পড়াই, মাঝে মধ্যে প্রায় মিটিংয়ে চলে গিয়ে বলে আজকে হবে না। তো দেখলাম একদিন একটা অঙ্ক দিলাম ওদেরকে, বেশ টাফ অঙ্ক ছিল, তো দেখে দুটো ছেলে করে এনেছে। আমি তো স্ট্রেঞ্জ, আমি বললাম তুমি কি কাউকে দিয়ে করিয়ে এনেছ? উত্তর দেয় না। ধমক যখন দিলাম কার কাছ থেকে করিয়ে এনেছো, বললো স্যার মোবাইল থেকে করে এনেছি। জানেন আজকালকার দিনে আপনারা গার্জিয়ানরা এটা কি জানেন? সে যে বলছিল টেক্সট বই পড়তে, টেক্সট বই পড়ে না। টেক্সট বইয়ের পিছনে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলা হুবহু উত্তর দেওয়া থাকে, অনেক উত্তর ভুল থাকে, এগুলা লিখে দেয়। তো কীভাবে টেক্সট পড়বে? গার্জিয়ানরা তো জানেন আমার ছেলে 80% 90% পেয়েছে, কোনো এক ছেলে গিয়েছিল 93%, দুই ভাই। আমি জিজ্ঞেস করেছিলাম আজকে তো 18 মে, 19 মেটা কী বলতে পারিনি, আমি মাকে বলে জিজ্ঞেস করে এসো। এই যে সমাজ ব্যবস্থা, আমরা এবার যাকে আমন্ত্রণ করে এখানে এনেছি বই মেলার উদ্বোধন করার জন্য, সঞ্জীব দেবলস্কর বরাক উপত্যকা তথা সন্নিহিত বিস্তৃত অঞ্চলে সারস্বত পরিমণ্ডলে একটি বহুশ্রুত নাম। সঞ্জীব দেবলস্কর একজন ভাষা সাহিত্য গবেষক এবং একজন দুর্দান্ত নিবন্ধকার। তিনি গবেষণা কার্য চালিয়ে যাচ্ছেন বাংলা ভাষা, সাহিত্য এবং ইতিহাস নিয়ে। তার এই গবেষণালব্ধ ধন সঞ্চিত রয়েছে, যা তার মাঝে তার খানিকটা আমাদের কাছে বিলিবণ্টন করে দিয়ে যাবেন বলে আমাদের প্রত্যাশা। এবারে নিয়ে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগ 90। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। তাই আপনাদেরকে আমি বলতে পারছি যে আপনারা যদি করিমগঞ্জ নামটা এতই যদি পছন্দ, আমি দেখেছি কংগ্রেসের কিছু নেতার খুবই পছন্দ, কিছু নেতা, আপনারা আপনাদের ছেলেমেয়ের নাম পরিবর্তন করে সেই করিম, দেব, দত্ত সেগুলো রাখুন। করিম নাম যদি এতই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যাও অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণে যদি কংগ্রেস অসন্তুষ্ট থাকে, তাহলে কংগ্রেস প্রদেশ সভাপতি ভূপেন বোরার নাম পরিবর্তন করে ভোলা মোল্লা অথবা করিম বোরা করে দিন। বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হয়ে কংগ্রেসকে এইভাবে টার্গেট করলেন বিধায়ক কমলাক্ষ দেবুরকাস্ত। বিধায়কের মতে বর্তমানে কংগ্রেস কার্যালয় মুঘল বংশধরদের হাতে, এজন্য শ্রীভূমি নামটি তারা সহ্য করতে পারছে না।
অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে বিধায়ক কমলাপতি পুরকায়স্থ বলেন, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন বন্ধ করার জন্য মৌলবাদীরা যে ধরনের ঘটনা সংঘটিত করছে তা অত্যন্ত দুঃখজনক। আইনজীবীদের চিন্ময় প্রভুর হয়ে আদালতে কথা বলতে দেয়নি মৌলবাদী শক্তিরা। চিন্ময় প্রভুর আইনজীবীদের উপর হওয়া আক্রমণের তীব্র নিন্দা জানান বিধায়ক কমলাপতি পুরকায়স্থ। তিনি আরো বলেন, বাংলাদেশের ন্যায় ভারতবর্ষ পাকিস্তানপন্থী অনেক জেহাদি শক্তি বসবাস করছে। এর সমান্তরাল হবে এই ভারতবর্ষে এপিজে আব্দুল কালামের ন্যায় ইসলাম ধর্মাবলম্বীরা সকলের আদর্শ। অটল বিহারী বাজপেয়ীর দিনে বিখ্যাত সানাই বাদক উস্তাদ বিসমিল্লাহ খানকে সম্মান প্রদান করা হয়েছিল বলে জানান বিধায়ক কমলাপতি পুরকায়স্থ। তো সোমবার গান্ধীপন্থী বামপন্থী সবাই মিলে একটা প্রেস মিট করেছেন। আসলে ওনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে গান্ধীপন্থী বামপন্থী সেই দিন পর্যন্ত ঠিক থাকবে যেদিন পর্যন্ত সনাতন সভ্যতা সংস্কৃতি থাকবে। যেদিন সনাতন সভ্যতা সংস্কৃতি থাকবে না সেদিন আর গান্ধীপন্থী আর বামপন্থীর কোনো মূল্য থাকবে না। পাকিস্তানে গিয়ে দেখুন, বাংলাদেশে গিয়ে দেখুন, আফগানিস্তানে গিয়ে দেখুন, সে জায়গায় কোনো বামপন্থী নেই, সে জায়গায় গান্ধীপন্থী নেই। কারণ আমরা দেখেছি সেই জায়গাগুলোর অবস্থা কী। করিমগঞ্জের নাম পরিবর্তন করা হলো, শ্রীভূমি করা হলো। আমি বিগত কিছুদিন থেকে বাংলাদেশের কোন কোন জায়গার নাম পরিবর্তন করা হলো সেই জিনিসটা দেখছিলাম। 57টা জায়গার নাম আপনারা বলে দেখেন যে ডেভেলপমেন্টের সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই। এবং আমি দেখেছি যে অনেক যারা মুঘলপন্থী সোশ্যাল মিডিয়াতে বলুন, অনেক জায়গায় দেখেছি যে ডেভেলপমেন্টের সঙ্গে নামের কোনো সম্পর্ক নেই। আপনার চাকরি দিন, আপনার এই দিন, আপনারা ডেভেলপমেন্ট করুন, নাম দিয়ে আপনারা থাকবেন না। আসলে একটা নামের সঙ্গে একটা জায়গার সভ্যতা সংস্কৃতি জড়িত থাকে, এক নম্বর কথা। আর নামের মধ্যে পজিটিভ একটা এনার্জিও থাকে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। আমরা জয় সিনেমার মধ্যে যে একটা এনার্জি আছে, কেউ যদি বলে নারায়ণ তাকবীর মধ্যে একটা এনার্জি আছে, সেটা অস্বীকার করতে পারি না। তাই নামের মধ্যে একটা এনার্জি থাকবে। তাই আপনাদেরকে আমি বলতে পারছি যে আপনারা যদি করিমগঞ্জ নামটা এতই যদি পছন্দ, আমি দেখি যে কংগ্রেসের কিছু নেতার খুবই পছন্দ, কিছু কিছু নেতা, আপনারা আপনাদের ছেলেমেয়ের নাম পরিবর্তন করে সেই করিম, দেব, দত্ত সেগুলো রাখুন। করিম নাম যদি এতই পছন্দ, আজকে শ্রীভূমি, সুন্দর ভূমি, সুন্দর বাতাবরণ, সেটার মধ্যে কোনো ব্যক্তি বিশেষের কোনো নাম নেই। যে বামপন্থীরা যারা অনেকে দেখছি যে গোমাংস ভক্ষণ করে, কিন্তু বামপন্থী যারা ইসলাম ধর্মাবলম্বী যারা, এরা কিন্তু শুয়োরের মাংস ভক্ষণ করে না। তো বামপন্থীরা কংগ্রেসের আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ভারতীয় মুসলমান যারা আছে, যারা ভারতীয় ইসলাম ধর্মাবলম্বী যারা আছে যারা, আমরা দেখেছি, আমি আগেও বলেছি, আরিফ মোহাম্মদ খান, ওনার থেকে বড় ইসলামিক পণ্ডিত নেই। কিন্তু এই ইসলামিক পণ্ডিতকে তথাকথিত যারা মুঘলপন্থী, যারা পাকিস্তান সমর্থিত, যারা পাকিস্তানকে, যারা ভারতবর্ষের মুসলমান যারা পাকিস্তানকে সমর্থন করে, যারা পাকিস্তান বিজয়ী হলে যারা বোম ফুটায়, ওরা কিন্তু সেই আরিফ মোহাম্মদ খানকে সমর্থন করে না। এপিজে আব্দুল কালামের এমনিতে দেখবেন বাবরের জন্মদিন, ঔরঙ্গজেবের জন্মদিন, ঔরঙ্গজেব নিয়ে ওনারা আলোচনা করবে, কিন্তু এপিজে আব্দুল কালাম নিয়ে ওরা আলোচনা করে না। আমরা দেখতে পাচ্ছি যে এই ভারতবর্ষে বাংলাদেশি সমর্থিত মুসলমান এবং পাকিস্তান সমর্থিত, আফগানিস্তান সমর্থিত, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী বলতে ওনারা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ওনারা মান্যতা দেন না। আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগকে যখন মাটির নিচে পা দিয়ে করেছে, তখন দেখতে পারলাম যে কিছু পাকিস্তানপন্থী মুসলমান যারা ভারতে থাকেন, যারা তারা সমর্থন করছে যে ভালো করেছে ওখানে গিয়ে করছে। কালকে তো কংগ্রেসের যে এতদিন পরে ঘুম ভেঙেছে, ওরা এখানে বক্তব্য দিয়েছে, দেখছি যে এক সম্প্রদায়ের মানুষকে খুশি করতে হবে। যদি এক সম্প্রদায়ের মানুষকে খুশি করা না যায় যদি, তাহলে ভোটে জিতে যাবে না, ইলেকশন খেলা যাবে না। তাই আমি মনে করি, অনেকে বলে থাকেন যে না আপনি তো কংগ্রেসের বিধায়ক আছেন, আমি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আমি ত্যাগ করেছি এবং বর্তমানে আমি অনেক 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 সুখী, আমি নিজেকে খুশি মনে করি। নিজের সভ্যতা সংস্কৃতি
নিজের ধর্ম, নিজের রাম, নিজের সভ্যতাকে গালিগালাজ করা এবং সকাল থেকে বিকাল পর্যন্ত যে এই ধরনের পরিবেশ একটা, তার থেকে আমি একটা বর্তমানে যে একটা বাতাবরণের মধ্যে আছি সেটা অনেক অনেক স্নেহ। বারবার যখন ভারতবর্ষের উপর আঘাত সৃষ্টি হয়েছে, ইসরায়েল প্রথম আমাদের বন্ধু দেশ হিসাবে আমাদের সঙ্গে ছিল। আপনারা সেই ইসরায়েলের বিপক্ষে এখানে মুর্দাবাদ করছেন, পাকিস্তানি মুসলমানরা এখানে মুর্দাবাদ করছেন, তো আমরা সেটাকে আমরা বুঝতে পারি না। তাই বর্তমানে যে পরিবেশ, আমি মনে করি ভারতীয় মুসলমান যারা আছেন, যারা আপনারা সবাই আসুন, আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, সুষ্ঠু সুন্দর বাতাবরণ চাই। ব্যক্তিগতভাবে আমাদের কার উপর হিংসা নেই, কিন্তু আমাদের সভ্যতা সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চায় তাদের জন্য তাদের এগেনস্টে আমাদের, আমি মনে করি আমাদের সেই বিশেষ করে সভ্যতা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সেই যে সরকারের যে তৎপরতা আজকে। কাছাড়ের কাটিগড়ায় জব্দ ৮০,০০০ টাকার জাল নোট। কাছাড় জেলার কাটিগড়ায় জাল নোট সহ পুলিশ গ্রেফতার করেছে এক সরবরাহকারীকে। ধৃত সরবরাহকারী কাটিগড়ার গণিগ্রামের সজীব উদ্দিন বলে জানা গেছে। যাত্রীবাহী অটো করে জাল নোট নিয়ে কালাইন অভিমুখে যাবার সময় কাটিগড়া চৌরঙ্গিতে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পুলিশ অভিযান চালিয়ে সজীব উদ্দিন নামের যুবককে আটক করে। তার কাছ থেকে পুলিশ ১৬০টি ৫০০ টাকার নোট অর্থাৎ ৮০,০০০ টাকার ভারতীয় জাল নোট জব্দ করে। পুলিশ অটো বাহনটিও জব্দ করতে সক্ষম হয়। অন্যদিকে পুলিশের অভিযানের ঘটনার টের পেয়ে অটো ছেড়ে পলায়ন করে অটো চালক। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।